আজকের ক্লাসে আমি প্রথমে কিছু আয়নীয় এবং সমযোজী বন্ধন সংক্রান্ত উদাহরণ তোমাদের আগে বুঝিয়ে দেব। বুঝিয়ে দেওয়ার পর আগের দিনের ক্লাসে তোমাদের যেমন বলেছিলাম কিছু প্রশ্ন আমি বলে দেবো যেগুলো 2021 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সকলে প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নেবে এবং আমি যেগুলো বুঝিয়ে দেবো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমরা মন দিয়ে শোনো এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তো প্রথমে আমি লিখে রেখেছি সমযোজী বন্ধনের কিছু উদাহরণ, তারপরে আয়নীয় বন্ধনের উদাহরণ করার পর আমরা প্রশ্নে চলে যাব। তো প্রথমে উদাহরণগুলো দেখে নেওয়া যাক। তো সমযোজী বন্ধন তিন রকমের হয় আমরা জানি, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। প্রথমে এক বন্ধন যদি দেখি, ধরো বললাম মিথেন। মিথেনের সংকেতগুলো খেয়াল রাখতে হবে। CH4 CH4 এর কি কার্বনের 6, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 2 4, হাইড্রোজেনের 1, তাহলে ইলেকট্রন বিন্যাসটাকে লিখে দিতে হবে কে কক্ষ এল কক্ষ, এভাবে লিখে লিখে করবে। এরপর কি, কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সবসময় কার্বন থাকলে কেন্দ্রীয় পরমাণু, তো কার্বনটা আমরা লিখে নিলাম। তার বাইরে কক্ষে 4টি ইলেকট্রন আছে, আগে তাহলে একটা সার্কেল করে নেব। কার্বনের সার্কেল করে নিলাম। হাইড্রোজেন 4টে, 4 কোণে 4টে সার্কেল করব। এগুলো হাইড্রোজেনের ঘর। ওকে, আমরা কালার ইউজ করি। কার্বনের 4টি ইলেকট্রন আছে বাইরের কক্ষে, এই 4টি ইলেকট্রন 4টে কমন স্পেসে দেবে। লুইস এইভাবে ব্যাখ্যা করেছিলেন, সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রত্যেকেই ইলেকট্রন সমপরিমাণ দান করে এবং ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই জোড়কে সমভাবে ব্যবহার করে। আগের দিন আমি বলে দিয়েছি। হাইড্রোজেনের একটা আছে, তাহলে হাইড্রোজেন এখানে একটা দিল, এখানে একটা দিল, এখানে। হাইড্রোজেনের ক্ষেত্রে হবে দ্বৈত পূর্তি। হাইড্রোজেনের ক্ষেত্রে হবে দ্বৈত পূর্তি। হাইড্রোজেন লিথিয়াম এদের ক্ষেত্রে এই নিয়মটা খাটে, একটা ইলেকট্রন দিয়ে কাজ হয়, কারণ এদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে। ওকে, তো এখানে তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি, একটা জোড়া মানে একটা বন্ধন, তাহলে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন, উপরে একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, নিচে একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এদিকে একটা হাইড্রোজেন। তাহলে এটা এক বন্ধনযুক্ত যৌগ মিথেন, এক বন্ধনযুক্ত যৌগ। আবার যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেনের সংখ্যা আমরা সবাই জানি H2, তার ক্ষেত্রে কেমন হবে, তাহলে দুটো হাইড্রোজেন, তাহলে একটা সার্কেল, দুটো সার্কেল, দুটোর জন্য দুটো, সবসময় যতগুলো সেভাবে এঁকে নিতে হবে। তাহলে হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা থাকে, তাহলে এই হাইড্রোজেন একটা দিল, এই হাইড্রোজেন একটা দিল, তাহলে এই ক্ষেত্রে কেমন হলো, হাইড্রোজেন একটা জোড়া মানে একটা বন্ধন, হাইড্রোজেন দুজনেই সমান তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ধনাত্মক, তাই এখানে কোনো আমাদের প্লাস মাইনাস কিছু লিখছি না। ওকে, তাহলে এটা হলো, তাহলে এটা সংকেত হয়ে গেল CH4। তাহলে এটা হচ্ছে এক বন্ধনযুক্ত যৌগ। এটা অনেক কিছু হয়, ইথেন হতে পারে, প্রোপেন হতে পারে। এটা হচ্ছে H2, এক বন্ধনযুক্ত মৌল। প্রত্যেকটা দুটো করে উদাহরণ দিচ্ছি। এক বন্ধনের ক্ষেত্রে আমরা এগুলো দেখে নিলাম, তোমরা ঠিক করে এঁকে নেবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি দ্বিবন্ধন।
এছাড়াও এক বন্ধন আরেকটা দেখে নিই, যেমন ধরো অ্যামোনিয়া, যেগুলো গুরুত্বপূর্ণ অ্যামোনিয়ার ক্ষেত্রে লুইস ডট গঠন, এগুলোকে বলা হচ্ছে লুইস ডট গঠন। অ্যামোনিয়ার সংকেত NH3, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। তাহলে এর ক্ষেত্রে কেমন হবে, নাইট্রোজেনের হচ্ছে 7, তাহলে 2 5, হাইড্রোজেনের 1। তাহলে দেখো নাইট্রোজেনের অষ্টক পূর্তির জন্য 3টে লাগবে আর হাইড্রোজেনের 1টা লাগবে। তাহলে কেমন হবে, নাইট্রোজেন লাগবে 1টা কোনাকুনি, হাইড্রোজেন লাগবে 3টে, তাই কিন্তু NH3। তাহলে নাইট্রোজেন হচ্ছে 1টা, তাহলে নাইট্রোজেন একটা বড় সার্কেল করলাম, হাইড্রোজেন 3টে, সার্কেল করলাম, হাইড্রোজেন লিখে নিলাম। নাইট্রোজেনের অষ্টক পূর্তির জন্য কতগুলি ইলেকট্রন দরকার, 3টে দরকার। হাইড্রোজেনের দ্বৈত পূর্তির জন্য 1টা দরকার, তাহলে হাইড্রোজেন 1টা করে দেবে, যার যতগুলো দরকার ততগুলো শেয়ার করে। নাইট্রোজেনের বাইরের পক্ষে 5টা আছে, 5টার মধ্যে এখানে 1টা দিল, এখানে 1টা দিল, এখানে 1টা দিল, এখানে 2টো এক্সট্রা করে থাকলো। এই দুটোকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এরা কিন্তু সমযোজী বন্ধন গঠন করতে কাজে লাগলো না, এর এক্সট্রা থেকে গেল, তাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে আমাদের এটা থেকে আমরা কি পেয়ে গেলাম, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, হাইড্রোজেন নিচে হাইড্রোজেন, 2টো ইলেকট্রন এক্সট্রা পড়ে আছে। এটাকে এইভাবে দেখানো হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে। তাহলে অ্যামোনিয়ার অণুর গঠন আমরা পেয়ে গেলাম, অ্যামোনিয়ার অণুর গঠনে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এবং সেটা সংকেত হলো NH3। এখানে 2টো ইলেকট্রন দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। নাইট্রোজেনে যেহেতু 2টো এক্সট্রা আছে তাই এইভাবে আমরা দেখিয়ে দিলাম, ওকে। এরপর আমরা দ্বিবন্ধন, তাহলে এটা সমযোজী এক বন্ধন যুক্ত, এখানে কোনো দ্বিবন্ধন নেই, সব এক বন্ধন, তাই সমযোজী এক বন্ধন হলো। এরপর আমরা দ্বিবন্ধনে চলে যাব, তোমরা ঠিকভাবে করে নেবে। মুছে দিচ্ছি। এক বন্ধন আমি কয়েকটা দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের বইতে যে উদাহরণগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে করবে। এরপর চলে আসি দ্বিবন্ধন, যেমন বললাম কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের সংখ্যা CO2, কার্বনের 6, 2 4, অক্সিজেনের 8 2 6। তাহলে এখানে অষ্টক পূর্তির জন্য এর লাগছে 4টে, এর লাগছে 2টো, সেটাকে আমরা সরল অনুপাত করলে 2:1। তাহলে কার্বন লাগবে 1টা, অক্সিজেন লাগবে 2টো। তাহলে কার্বন 1টা, আমি এর একটা অন্যভাবে আঁকি, অক্সিজেন 2 সাইডে 2টো এঁকে নিলাম, এটা একটু অন্যরকম করে আঁকছি। তাহলে কার্বনের বাইরের পক্ষে কটা আছে, 4টে, অক্সিজেনের বাইরের পক্ষে কটা আছে, 6টা। অক্সিজেনটা অন্য কালার দিয়ে করব, তাহলে কার্বন লিখেছে 1টা, অক্সিজেন লিখেছে 2টো। যার যত যোজ্যতার অনুপাতে ব্যস্ত অনুপাতে আমাদের পরমাণুর সংখ্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে অক্সিজেনের দরকার 2টো, তাহলে এই যে 2টো সেকে দিয়ে দিল, আবার এই 2টো একে দিয়ে দিল। এই জিনিসটা যদি আমরা গোলের মধ্যে আঁকি তাহলে সেই ক্ষেত্রে কেমন হচ্ছে, কার্বনের একটা গোল, অক্সিজেন এদিকে একটা, অক্সিজেন এদিকে একটা। তাহলে কার্বন এদিকে দিয়েছে 2টো, অক্সিজেন আবার এরা 2টোও দিচ্ছে। এই যে লোন পেয়ারটা তৈরি হচ্ছে, এখানটা পেয়ারটা আমি দেখিয়ে দিই কিভাবে হলো। এ 2টো দিল যেমন, আবার এও কিন্তু 2টো দিল, আবার এখানে যেমন 2টো দিল, আবার এও 2টো দিল। সবসময় সমান সমান দেবে। তাহলে এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, তাহলে এই অক্সিজেন 2টো দিয়েছে, এখানে 2টো এক্সট্রা করে আছে, 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া, এখানেও 2 জোড়া পড়ে আছে, এখানে একটা দিয়েছে, মানে 1 জোড়া দিয়েছে, আবার এখানে কার্বনও
এক জোড়া দিয়েছি। তাহলে দেখো এই কার্বনের সার্কেলে 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল। তাহলে প্রত্যেকে অষ্টক পূর্তি সম্পন্ন হয়েছে। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে কতগুলো আছে? এর দুটো এর দুটো, মানে দুটো জোড়া, আবার এর দুটো এর দুটো, দুটো জোড়া। তার মানে আমাদের আলটিমেটলি হলো অক্সিজেন দুটো পড়ে আছে, ডবল বন্ড কার্বন, ডবল বন্ড অক্সিজেন দুটো পড়ে আছে। তাহলে দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি সংকেত হলো CO2। ঠিক আছে, এইভাবে আমরা দেখাতে পারি কিভাবে আমাদের কেমিক্যাল বন্ডিংটা হচ্ছে এবং জৈব যৌগের অণুগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে। একটু ক্যামেরাটা নিচে। তাহলে এটা হলো। এবার চলে আসি অক্সিজেন অণুর গঠন, সেটা আমাদের দেখে নিতে হবে। এটার মধ্যে একটুখানি বোঝার জায়গা আছে। অক্সিজেন অণুর গঠনের ক্ষেত্রে লুইস ডট গঠনটা আমরা দেখে নেব, কিন্তু যদিও লুইস ডট গঠনটা অক্সিজেনের ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। লুইস ডট গঠন অক্সিজেনের ক্ষেত্রে বাস্তবসম্মত নয়, কারণ অক্সিজেনের ক্ষেত্রে একটা পরা চুম্বকত্ব বা প্যারাম্যাগনেটিক প্রপার্টি থাকে। কিভাবে দেখব? অক্সিজেন অণুর গঠন, তাই তোমাদের বইতে দেখবে অক্সিজেন অণুর গঠন কিন্তু সাধারণত দেওয়া থাকে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। অক্সিজেন O2, তাহলে অক্সিজেনের হচ্ছে 8, বাইরের পক্ষে 6টা, তাহলে এর দুটো লাগছে। তাহলে দুটো লাগছে মানে দুটো অক্সিজেন পরমাণু দরকার। তাহলে এর দুটো দরকার, মানে এখানে অক্সিজেন তাহলে 6টা আছে, তাহলে 6টার মধ্যে 4টা থাকলে এখানে দুটো দিয়ে দিয়েছে এখানে। এরও বাইরের পক্ষে 6টা আছে, 6টার মধ্যে দুটো দিয়েছে এখানে। তো লুইস ডট গঠন অনুসারে অক্সিজেন অণুর গঠন হওয়া দরকার এরকম। এটা অক্সিজেন অণুর গঠন হওয়া দরকার, মানে O2টা এরকম হওয়া উচিত। তাহলে অক্সিজেন অণুর গঠন যদি আমরা দেখি তাহলে এরকম হওয়া উচিত, কিন্তু এর ক্ষেত্রে তাহলে লুইসের মতবাদ অনুসারে O2 অণুর গঠনে চার জোড়া মানে 1 2 3 4 নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে জোড় সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, তাই চুম্বক ক্ষেত্র দ্বারা অক্সিজেন অণু আকর্ষণ হওয়া, মানে চুম্বক দ্বারা আকর্ষণ হওয়া উচিত নয়, যেহেতু জোড় সংখ্যক কিন্তু বাস্তবে চুম্বক ক্ষেত্র দ্বারা বা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। এর থেকে বোঝা যায় কি বোঝা যায়? আমি এখানে লিখছি অক্সিজেন অণুর পরাচুম্বকত্ব বা পরাচুম্বক ধর্ম বর্তমান, এবং প্রকৃত যে গঠনটা সেটা এরকম দেখতে হবে।
এইখানে যে দুজোড়া ইলেকট্রন আছে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করব। প্রকৃতপক্ষে অক্সিজেন অণুর গঠন অনেকটা এরকম, যা লুইসের গঠন থেকে সম্পূর্ণই আলাদা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অক্সিজেন অণুর গঠনটা কেমন হয় এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে, কারণ অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন গ্যাসের অন্যান্য যে মৌলিক গ্যাসগুলো আছে সেগুলোর পরাচুম্বকত্ব না থাকলে অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই কারণে অক্সিজেন অণুর ক্ষেত্রে আমাদের বর্তমান কি, বর্তমান হচ্ছে পরাচুম্বক ধর্ম বর্তমান, কারণ এটি চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। এগুলোকে এইভাবেও দেখানো যায়, মানে এখানে ধরো এই যে দুটো আর এই যে দুটো, মানে এগুলোকে আমরা এইভাবে আঁকতে পারি। এখানে দুটো দেখালাম, এটাকে এইভাবে আঁকা যেতে পারে, এখানে দুটো দেখিয়ে দাও আর এখানে দুটো দেখিয়ে দাও, এটা আরো স্পেসিফাই হয়ে গেল। বন্ডিংটা বন্ডিং এর মতন থাকলো, এর দুটো চলে গেল এখানে, এর দুটো চলে গেল এখানে, তাহলে এখানে দুটো পড়ে থাকলে এখানে দুটো, এইভাবেও আমরা দেখাতেই পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে লুইস ডট গঠন কিন্তু খাটে না, সেই জন্য অক্সিজেন অণুর এই যে বন্ধনটাকে আমরা এইভাবে কখনোই প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এবার চলে আসি ত্রিবন্ধনের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ নাইট্রোজেন অণুর গঠন। নাইট্রোজেন হচ্ছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটা মৌল, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। কেমন, নাইট্রোজেনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 7, 2, 5, তাহলে তিনটে দরকার, তিনটে ইলেকট্রন দরকার, তাহলে তিনটে ছাড়বে। তো N2 যেহেতু দ্বি পরমাণু, তাহলে এইভাবে রাখবো। নাইট্রোজেন, নাইট্রোজেনের কটা দরকার, তিনটে, তাহলে এই তিনটে দিল। বাইরে কটা পড়ে থাকলো, 5টা আছে, তাহলে দুটো পড়ে থাকলো। এইদিকে নাইট্রোজেনের ক্ষেত্রে 5টার মধ্যে দুটো এখানে পড়ে থাকলে এখানে তিনটে দিয়ে দিল, তাহলে 3 জোড়া হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে নাইট্রোজেন অণুর গঠনটা যেটা দাঁড়ালো আলটিমেটলি, নাইট্রোজেন এদিকে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে আছে, তিনটে বন্ধন, নাইট্রোজেন এদিকে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে আছে, তাহলে এটাই হচ্ছে নাইট্রোজেন অণু। তাহলে এটা কি, সমযোজী, খুব ইম্পর্টেন্ট, ত্রিবন্ধন যুক্ত মৌল। নাইট্রোজেন হলো সমযোজী ত্রিবন্ধন। আবার যদি দেখি অ্যাসিটিলিন, C2H2, তাহলে দুটো কার্বন আছে, মানে তারা পাশাপাশি থাকবে, কেন্দ্রীয় পরমাণু সবসময় বলেছি। আর বাকি দুটো, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। কার্বনের কত, 6, 2, 4, সবসময় ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দেবে। হাইড্রোজেন হচ্ছে 1, কে কক্ষেই একটা, তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে কার্বনের 4টে দরকার, তার মানে এই কার্বন এদিকে দিল 3টে, এদিকে একটা দিল, এই কার্বন এদিকে দিল 3টে, এদিকে একটা দিল। এই হাইড্রোজেন, তাহলে 4টে কমপ্লিট হয়ে গেছে, 4টে দরকার, 4টে দেবে, এর একটা দরকার দ্বৈত পূর্তির জন্য, দুটো, একটা আছে দুটো করতে হবে, তাহলে একটা দেবে, এখানে একটা দিল, এখানে একটা দিল। তাহলে কেমন দাঁড়ালো স্ট্রাকচারটা, হাইড্রোজেন এক জোড়া মানে একটা বন্ধন, কার্বন 3 জোড়া মানে 3টে বন্ধন, কার্বন, হাইড্রোজেন। তাহলে সমযোজী ত্রিবন্ধন, তাহলে CHC ট্রিপল বন্ড CH, তার মানে C2H2 যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটা হচ্ছে অ্যাসিটিলিন, তাহলে হলো সমযোজী ত্রিবন্ধন যুক্ত যোগ। এটা প্রশ্নটা গুলিয়ে ফেললে চলবে না, দেখতে হবে যৌগ দিয়েছে না মৌল।
যৌগ দিলে হলো নাইট্রোজেন, সরি যৌগ দিলে হলো অ্যাসিটিলিন, আর মৌল দিলে হলো আমাদের নাইট্রোজেন। মৌল হচ্ছে নাইট্রোজেন, যৌগ হলো অ্যাসিটিলিন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপর চলে আসি হাইড্রোজেন ক্লোরাইড। তার মানে তিনটে শিখে ফেললাম, এক বন্ধন, দ্বি বন্ধন, ত্রিবন্ধন। হাইড্রোজেন ক্লোরাইডটা দেখে নিই। হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটোই কিন্তু আলাদা, একটা হলো তরল, একটা গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমযোজী, আর তরল অবস্থায় থাকলে আয়নীয়। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। তাহলে হাইড্রোজেন ক্লোরিন আমি একটু নোংরাম করে দেখাই, 7 এর একটা, তাহলে এর দরকার একটা, তাহলে একটা দিল, এর একটা দরকার একটা দিল, তাহলে এখানে এক জোড়া হলো। জিনিসটা কেমন, সার্কেলে আঁকলে হাইড্রোজেনের সার্কেল, ক্লোরিনের সার্কেল, ক্লোরিন হাইড্রোজেন। এর কটা দিয়েছে, হাইড্রোজেন দিয়েছে একটা, ক্লোরিন কটা দিয়েছে, ক্লোরিনের বাইরে কক্ষে 7টা ছিল, একটা দিয়ে দিয়েছে, 6টা পড়ে আছে। ওকে, 6টা পড়ে আছে। তাহলে বন্ডিংটা কি হলো, H সিঙ্গেল বন্ড Cl মানে HCl। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসীয় অবস্থায় হচ্ছে সমযোজী, তাহলে গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে সমযোজী গঠন করে। তাহলে দেখি ফসফরাস পেন্টা ক্লোরাইড PCl5, ফসফরাস 15, ক্লোরিন 17। তাহলে এর পক্ষে কটা আছে, 2 8 5, এর আছে 2 8 7। তাহলে ফসফরাস পেন্টা ক্লোরাইড কেমন হবে, এর গঠনটা একটু ব্যতিক্রমী গঠন। ফসফরাস 5টা ক্লোরিন, ক্লোরিন 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 ক্লোরিন। ক্লোরিনের বাইরে কিন্তু 7টা আছে, 7টার মধ্যে এখানে একটা দিল, এখানে 6টা থাকলো, 3 4 5 6। ক্লোরিন এখানে একটা দিল, 6টা থাকলো, ক্লোরিন এখানে একটা দিল, 6টা থাকলো, একটা দিল, 6টা থাকলো, একটা দিল, 6টা থাকলো। ফসফরাসের বাইরে পক্ষে 5টা আছে, তো এ কি করবে, 5টা বন্ধনের জন্য 5টা। তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে অষ্টক পূর্তি হলেও ফসফরাসের ক্ষেত্রে কিন্তু বাইরের পক্ষে 10টা হয়ে গেছে, 5 দুগুণে 10। তাহলে এখানে অষ্টক সূত্র মানছে না, তাই এখানে এটাকে বলা হচ্ছে অষ্টক প্রসারণ। তাহলে ফসফরাস, তাহলে এই ক্ষেত্রে ফসফরাস ক্লোরিনের সঙ্গে 5টা বন্ধন করেছে, তাহলে এটা হচ্ছে PCl5। এটা কিসের উদাহরণ, অষ্টক প্রসারণ। আবার যদি ফসফরাস ট্রাইক্লোরাইড দেখি, ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3। তোরা এটা ঠিক করে নেবে, ঠিকঠাক দেখা যাচ্ছে তো, বা ভালোই দেখা যাচ্ছে। যদি ফসফরাস ট্রাইক্লোরাইডটা দেখি, এই দুটো উদাহরণ মনে রাখবে, বইতে সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাও বোর্ড এক্সামে দিয়ে দিতে পারে। এখন যা কোশ্চেনের প্যাটার্ন হয়েছে, আননোন অনেক কিছু দিয়ে দেয়, তো সব কিছু জেনে রাখার জন্যই শেখানো। ফসফরাস
ট্রাই ক্লোরাইড। এখানে ফসফরাসের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যাচ্ছে PCl3, তাহলে ফসফরাস ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তাহলে ফসফরাসের ক্লোরিন গুলো এখানে থাকলো, তাহলে ক্লোরিন এখানে একটা দিল, আমি বাকিগুলো আঁকছি না, এখানে একটা দিল, এখানে একটা দিল, আর ফসফরাস তিনটে দিল। এখানে কিন্তু ক্লোরিনের আরো 6টা করে আছে, আমি একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে ক্লোরিনের কিন্তু 8টা করে হয়ে গেছে ক্লোরিনের যে ঘরগুলো, কিন্তু ফসফরাসের কিন্তু 6টা হয়েছে। ফসফরাসের যে সার্কেল দুটো দুটো চারটে দুটো 6টা, তাহলে এখানে অষ্টক ঘাটতি হয়েছে, তাহলে এটা হচ্ছে ফসফরাস এটা হচ্ছে অষ্টক ঘাটতি। ঠিক আছে, অষ্টক প্রসারণ অষ্টক ঘাটতি এই দুটো উদাহরণ তোমরা ভালো করে দেখে রাখবে। PCl এটা হচ্ছে PCl3, এরকম অসংখ্য উদাহরণ হয়, আমি দুটো একটা করে উদাহরণ বলে দিচ্ছি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তো এইগুলো আমরা শিখলাম। অ্যামোনিয়া শিখেছি, মিথেন শিখেছি, তোমরা আবার বাকিগুলো দেখবে যেগুলো তোমাদের বইতে থাকবে। ওকে, তো এরপর চলে যাই আয়নীয় বন্ধনের উদাহরণ। এরপর আমরা পড়বো আয়নীয় বন্ধনের উদাহরণ। যেমন ধরো প্রথম বললাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। ম্যাগনেসিয়াম মনে রাখতে হবে ধাতু প্লাস অধাতু, এটা হচ্ছে ধাতু প্লাস অধাতুর ক্ষেত্রে, তাহলে 2 8 2, তাহলে এরা ধাতু, যেহেতু বাইরের পক্ষে দুটো আছে, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতবধর্মী, আর ক্লোরিন 17 2 8 7, এটা হচ্ছে অধাতু। ঠিক আছে, তাহলে আমাদের চিনে নিতে হবে ধাতু কোনটা অধাতু কোনটা। তাহলে ম্যাগনেসিয়ামের দুটো বর্জন করতে হবে, এখানে একজন বর্জন করে একজন গ্রহণ করে, যে বর্জন করলো সে ক্যাটায়ন হলো, যে গ্রহণ করলো সে অ্যানায়ন হলো। ক্যাটায়ন আনায়নগুলি তীব্র তড়িতাকর্ষণ, স্থির তড়িতাকর্ষণ বল বা হচ্ছে কুলম্ব বল, যে ব্যাখ্যাটা দিয়েছিলেন কোসেল। কোসেল আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগের ব্যাখ্যা করে কিভাবে হয় কোসেলের গঠন, তো সেটা আমরা দেখে নিই। তাহলে এর দুটো মাইনাস করতে হবে, এর একটা প্লাস, তাহলে এটা লাগবে একটা, এটা লাগবে দুটো। ওকে, তাহলে অষ্টক পূর্তির জন্য একে দুটো ছাড়তে হবে, তাহলে একে একটা, তাহলে উল্টে যাবে, তাহলে ম্যাগনেসিয়াম লাগবে একটা, বাইরের পক্ষে কটা ইলেকট্রন আছে দুটো লিখে নিলাম। ক্লোরিন লাগবে দুটো, কারণ সবসময় কোনাকুনি, যতগুলো ছাড়বে ততগুলো এটা লাগবে, এই যতগুলো গ্রহণ করবে ততগুলো এটা লাগবে। ওকে, তাহলে ক্লোরিনের বাইরের পক্ষে 7টা আছে, সেটাকে আমি এইভাবে দেখাচ্ছি 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 লিখে দিলাম। তাহলে ম্যাগনেসিয়াম কটা ছাড়তে হবে দুটো, তাহলে এর একটা দরকার, তাহলে একে একটা দিয়ে দিল, একে একটা দিয়ে দিল। তাহলে ক্লোরিন দুটো গ্রহণ করেছে, তাহলে ম্যাগনেসিয়াম দুটো ছেড়েছে, তাহলে Mg2+, এদিকে একটা Cl-, এদিকে একটা Cl-, তাহলে যুক্ত হয়, তাহলে কি হলো Mg2+ প্লাস 2 Cl-, তাহলে কোসেলের গঠন, এটা কোসেলের গঠন। কোসেলের আয়নীয় যৌগের গঠন, তাহলে MgCl2, তাহলে আগে ধাতু লিখবো, আগে ধাতু বসবে তারপর অধাতু বসবে, তাহলে এইভাবে আমরা গঠনটা দেখে নিতে পারি।
তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখে এরপর তোমরা ঠিক করে করে নেবে। নেক্সট উদাহরণ দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আগের দিন মনে হয় ক্যালসিয়াম ক্লোরাইড করিয়ে দিয়েছিলাম, সবগুলো করাচ্ছি না, কিছু কিছু করিয়ে দিই। এবার আমরা চলে যাব হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন একটা, আমি একবারে দেখাচ্ছি, ক্লোরিনের 7টা। তাহলে কি হলো, এর একটা, এটা প্লাইডের পক্ষে একটা আছে ধাতুর মতো আচরণ করছে, এটা 7টা আছে অধাতু, তাহলে এই একটা দিয়ে দিল। তাহলে উৎপন্ন হলো কি, হাইড্রোজেন একটা ছেড়েছে, তাহলে H+ ক্যাটায়ন, Cl- অ্যানায়ন, তাহলে হলো HCl। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি আয়নীয় যৌগ, যখন গ্যাসীয় অবস্থায় তাহলে লিকুইড স্টেট। লিকুইড স্টেটের ক্ষেত্রে এটা বিহেভ করবে লাইক অ্যাজ আমাদের আয়নিক কম্পাউন্ড এর মতন কাজ করবে, এবং সমযোজী যৌগ কখন হিসেবে কাজ করবে, তখন হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থায় থাকবে, তখন হচ্ছে আমাদের সমযোজী যৌগ হিসেবে কাজ করবে। এবার দেখি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে CaO, ক্যালসিয়াম আছে, অক্সিজেন আছে। ক্যালসিয়াম 20, তাহলে 2 8 8 2, অক্সিজেন আছে 16 2 8 6। তাহলে একে দুটো মাইনাস করতে হবে, একে দুটো প্লাস করতে হবে, বুঝতেই পারছি। তাহলে ক্যালসিয়াম বাইরের পক্ষে দুটো আছে, অক্সিজেন বাইরের পক্ষে আছে 6টা। তাহলে এই যে দুটো একে দিয়ে দেবে, কারণ অক্সিজেনের দরকার দুটো, এর দরকার একটা, তাহলে রেশিওটা হলো 1:1। এটা হচ্ছে ভাগ করলে 2:2 মানে 1:1 সরল অনুপাত করে নিতে হবে। তাহলে হলো ক্যালসিয়াম দুটো ছেড়েছে, তাহলে ক্যাটায়নটা হলো 2+ প্লাস অক্সিজেন কটা গ্রহণ করেছে দুটো, তাই 2-, দিয়ে উৎপন্ন হলো আমাদের ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড একটি আয়নীয় যৌগের উদাহরণ। ঠিক আছে, এবার দেখি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আছে, ফ্লুরাইড মানে ফ্লুরিন আছে, তাহলে 11 9, এর হলো 2 8 1। সবসময় ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দেবে, লিখবে ইলেকট্রন বিন্যাস বলে। তাহলে দেখো এর দরকার একটা ছাড়া, এর দরকার একটা গ্রহণ করা। অষ্টক পূর্তির জন্য ধাতুর একটা ছাড়বে, অধাতু বলে একটা গ্রহণ করবে। তাহলে সোডিয়াম, আর বাইরের পক্ষে একটা আছে ফ্লুরিন, আর বাইরের পক্ষে 7টা আছে। তাহলে কি করবে, সোডিয়াম ফ্লুরিনকে একটা দিয়ে দেবে, দিয়ে সোডিয়াম নিচে হবে একটা ছেড়েছে, তাহলে হবে Na+, ফ্লুরিন একটা গ্রহণ করেছে। আমি একটু এরকম ভাবে দেখাই, এবার এর থেকে একটা নিয়ে নিয়েছে, এটা দিয়ে এটা হয়ে গেছে মাইনাস, তাহলে হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি আয়নীয় যৌগ। তো আমরা এইভাবে আস্তে আস্তে দেখছি বিষয়গুলো কেমন ভাবে হয়। আশা করি বোঝা যাচ্ছে, খুব সহজ বিষয়, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এইগুলো আমরা শিখে নিলাম যেগুলো আমাদের দরকার ছিল। এবার কয়েকটা দেখে নিই। যদি বলি ধরো ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড সংকেত আমরা জানি, নাইট্রোলিয়ামের পরীক্ষায় পড়েছি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ক্যালসিয়াম এর সঙ্গে আমরা বিক্রিয়া করেছি। ক্যালসিয়াম কার্বাইড 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়া করে, আমরা জানি। আমাদের নাইট্রোলিয়াম
উৎপন্ন করে CaNCN, এটা নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বাইড করেছে। এটা কেমন গঠন? এখানে সমযোজী তড়িৎযোজী দুটোই থাকবে। কিভাবে দেখি ভালো করে। কার্বন দুটো যে কার্বন সব সময় তারা নিজেদের মধ্যে বন্ধন করবে। কিভাবে? এই কার্বন তিনটে দিলে এই তিনটে দিল, আর এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে কটা ছাড়তে হয়? দুটো। ক্যালসিয়ামের হচ্ছে 20, মানে 2 8 8 2। তাহলে এই যে ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন আছে, সে এখানে একটা দেবে, আবার সে এখানে একটা দেবে। তাহলে দেখো এই কার্বনের কিন্তু অষ্টক পূর্তি হবে। তার ফলে জিনিসটা কি হচ্ছে, ক্যালসিয়াম 2+, তাহলে এটা ক্যালসিয়াম 2+ হলো, আর কার্বন ট্রিপল বন্ড করেছে, আমি পাশে লিখছি, সেটা কিন্তু 2- হয়েছে, কারণ দুটো ইলেকট্রন সে এখান থেকে গ্রহণ করেছে। এই উৎপন্ন হচ্ছে CaC2। তাহলে এটা কি গঠন হলো? এখানে আয়নীয় এবং সমযোজী উভয় বর্তমান ক্যালসিয়াম কার্বাইডের ক্ষেত্রে। ঠিক আছে, এবার যদি দেখি পটাশিয়াম সায়ানাইড। KCN, এই কার্বন আর নাইট্রোজেন, নাইট্রোজেনের তিনটে, তাহলে তিনটে দিল, নাইট্রোজেনের কত? 7 2 5, তাহলে তিনটে দরকার, তিনটে দিল। কার্বন এখানে তিনটে দেবে, এর সঙ্গে সমযোজী ত্রিবন্ধন করবে, আর এই কার্বনের একটা এক্সট্রা পড়ে আছে, এই কার্বনের কিন্তু একটা করে আমাদের এই যে পটাশিয়াম, পটাশিয়ামের হচ্ছে ধাতু, পটাশিয়াম 19, মানে 2 8 8 1। তাহলে এখানে দেখো এই যে পটাশিয়ামের একটা, সে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কার্বনের দুটো একটা দিয়ে দিল, তাহলে এটা কেমন দাঁড়ালো? K প্লাস C ট্রিপল বন্ড N মাইনাস। তাহলে এখানে আয়নীয় এবং সমযোজী পটাশিয়াম সায়ানাইডের ক্ষেত্রে দুটোই বর্তমান। সেটা কিভাবে আমরা, আলোটা কমাতে হবে, দেখিয়ে দিলাম। এই যে কার্বন, কার্বনে তো 4টে করে থাকে, এটা কার্বনে এখানে একটা করে ইলেকট্রন দেখিয়ে দেবে, কারণ এর 4টে আছে, এখানে একটা আছে। আর এখানে যে আমাদের যেটা হলো যে দুটো এক্সট্রা আছে, সেই দুটো এখানে দেখিয়ে দেবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা আমি বলেছি দেখাতে হবে, এইভাবে হচ্ছে। তাহলে পটাশিয়াম সায়ানাইড হচ্ছে একটা যৌগ, তাহলে এখানে দুটো দেখলাম, এরপর আরো দেখবো। তাহলে এই প্লেটে আয়নীয় আছে এটা, তাহলে আমি বোর্ডে যে দুটো লেখা আছে, তাহলে ক্যালসিয়াম কার্বাইডের ক্ষেত্রে এটা আয়নীয়, এখানে সমযোজী। পটাশিয়ামের সায়ানাইডের ক্ষেত্রে আয়নীয়, সমযোজী, দুটোই বর্তমান। উদাহরণগুলো মনে রাখবে, তাহলেই হবে। গঠনগুলোর থেকেও উদাহরণ। এবার দেখি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডটা এবার দেখে নিই। এগুলো কিন্তু আয়নীয় উদাহরণ হচ্ছে, এগুলো আয়নীয় প্লাস সমযোজী। লাস্ট যে তিনটে, ক্যালসিয়াম কার্বাইড, পটাশিয়াম সায়ানাইড করলাম, এবার করছি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে হচ্ছে NH4Cl, আমরা জানি স্যাল অ্যামোনিয়াক বা অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়া আমরা জানি এইরকম হয়। তো অ্যামোনিয়াম যদি আয়ন হয় NH4+, তাহলে কি করে পাবো? এটা পেতে গেলে উৎপন্ন হবে কিভাবে, আমি এই জিনিসটা এখানে মুছে দিই, তলায় লিখি। এই যে এমন নাইট্রোজেন, তাহলে তিনটে হাইড্রোজেনের সঙ্গে
বন্ধন করে এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অ্যামোনিয়াতে পড়ে আছে। এ কি করলো, এই ইলেকট্রনকে দান করলো H+ আয়নকে। তাহলে H+ আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নেই, H+ এর কটা ইলেকট্রন দরকার, দ্বৈত পূর্তির জন্য দুটো। তাহলে এটা উৎপন্ন হয়ে গেল, এটা আগের দিন দেখিয়েছি। তাহলে কেমন দাঁড়ালো, আর এই যেহেতু গোটা দিয়েছে তাই তীর দিতে হবে অসমযোজী বন্ধন, এবং এটা হলো প্লাস। ঠিক আছে, আর Cl কি হয়, ক্লোরাইড হয় হচ্ছে মাইনাস। তাহলে ক্লোরাইড কি করবে, ক্লোরাইড করবে কি, ক্লোরাইডের একটা বর্ত একটা ইলেকট্রন, তাহলে NH4+ আর Cl হচ্ছে মাইনাস, মাইনাস কেন একটা ইলেকট্রন দান করে দিয়েছে, দিয়ে উৎপন্ন হলো হচ্ছে NH4Cl। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে এমন একটা গঠন যেখানে আয়নীয়, এর ভেতরে আয়নীয় সমযোজী অসমযোজী তিন প্রকার বন্ধন বর্তমান। যদি বলে আয়নীয় সমযোজী এটা দিলেও চলবে। আর একটা কি শিখলাম, এটা গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে বা 2 নম্বরে দেখাও একটি, এর মধ্যে এগুলো আছে। আর কি দেখলাম, ক্যালসিয়াম কার্বাইড, আর দেখলাম পটাশিয়াম সায়ানাইড। এদের মধ্যে আয়নীয় ও সমযোজী, অসমযোজী নেই, উভয় বন্ধন বর্তমান। এই দুটো গুরুত্বপূর্ণ, মেনলি ক্যালসিয়াম কার্বাইড আর পটাশিয়াম সায়ানাইড, এই দুটো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। এরপর আমরা চলে আসি আজকে ভিডিওর লাস্ট অংশ, আমাদের প্রশ্ন, যেগুলো মাধ্যমিক 2021 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কিছু প্রশ্ন কালেক্ট করে রেখেছি যেগুলো একটুখানি চিন্তা ভাবনা করে, তো সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি এবং কিছু প্রশ্নের উত্তর বলে দেবো। বাকি প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজেরা তৈরি করে নেবে। অনেক কটা প্রশ্নের উত্তর আমি আজকে বলে দিয়েছি এবং আগের দিনের ভিডিওতেও বলে দিয়েছি। তোমরা দুটো ভিডিও সম্পূর্ণ ভালো করে দেখলেই আশা করি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, লুইস কিভাবে সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা করেন? উদাহরণ দেবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, কোসেলের আয়নীয় বন্ধনের গঠন উদাহরণের সাহায্যে দেখাও। উদাহরণ বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর, আমাদের এখান থেকে 2 নম্বরে দুটো প্রশ্ন আসে শর্ট কোশ্চেন, মোট 6 থেকে 7 নম্বর প্রশ্ন আমাদের বোর্ড এক্সামে আসবে, তাই খুবই গুরুত্বপূর্ণ। 3, তরল ও কঠিন সমযোজী যৌগের উদাহরণ। দুটো করে উদাহরণ মনে রাখবে, তরল কি কি হয়, কঠিন কি কি হয়, দুটো করে উদাহরণ খেয়াল রাখবে। 4 নম্বর, বন্ধন ইলেকট্রন জোড় ও
নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের পার্থক্য কি? বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টা সমযোজী বন্ধনে কাজে লাগছে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে বন্ধন করার পর যেগুলো এক্সেস থাকছে, যেমন নাইট্রোজেনের 2টো, অক্সিজেনের 4টে, সেটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 CCl4 Na2SO4 CaCl2 CaCl3 नाइट्रोजन, हाइड्रोजन, मैग्नीशियम ऑक्साइड, कार्बन डाइऑक्साइड, HCl, C2H6, NaF, HF, লিথিয়াম হাইড্রাইড, অ্যামোনিয়া। এদের মধ্যে সমযোজী, এরকম একটা মডেল দিতে পারে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল তুলে দিয়েছি, তোমরা এগুলো দেখবে। এগুলোই যে দেখবে তা নয়, অন্যও দিতে পারে। তাহলে 5টা দিল, দিয়ে বললো কোনগুলো সমযোজী কোনগুলি তড়িৎযোজী আইডেন্টিফাই করো। মধ্যে সমযোজী ও কোনগুলি তড়িৎযোজী চিহ্নিত করো। জাস্ট একটা মডেল তোমাদের করে দিলাম, আশা করি সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাইট, ওকে। তো এই 5টা প্রশ্ন হলো, তোমরা ঠিক করে লিখে নেবে। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেন, এ একটি ধাতব মৌল, বি ও সি হলো দুটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। এই ধরনের মডেল কোশ্চেন দিতে পারে। এ বি ও বিসি অণুর প্রকৃতি উল্লেখ করো। প্রকৃতি কেমন হবে? যুক্তি দাও। 2 নম্বরের প্রশ্ন, তড়িৎ ঋণাত্মক মৌল মানে অধাতু। তাহলে এ হলো ধাতু, উত্তরটা আমি লিখে দিচ্ছি। এ বলে দিয়েছে ধাতু, আর বি আর সি এ দুটোই হচ্ছে তড়িৎ ঋণাত্মক মানে অধাতু। তার মানে এবি যখন তৈরি হচ্ছে, তাহলে এবি যখন তৈরি হচ্ছে তার ফার্স্ট পার্টটা ধাতু প্লাস দ্বিতীয়টা হচ্ছে অধাতু। ধাতু অধাতু তৈরি হচ্ছে, তাহলে এবিটা হবে হচ্ছে আয়নীয় যৌগ, কারণ ধাতু আর অধাতু মিলে তৈরি হয় আয়নীয় যৌগ। তাহলে প্রকৃতি হচ্ছে এদের মধ্যে যে বন্ধন হবে, সেই বন্ধনের প্রকৃতি হচ্ছে আয়নীয় বন্ধন। আর বি আর সি দুটো অধাতু, বি আর সি যখন যুক্ত হচ্ছে তাহলে দুটোই হচ্ছে অধাতু। তাহলে অধাতু প্লাস অধাতু আমরা জানি সমযোজী যৌগ, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এবি হলো আয়নীয়। তো এই টাইপের মডেল দিতে পারে, 3টে দিয়েও দিতে পারে। যেমন আমাদের আগের দিন আমরা শিখেছি তড়িৎ, যেটা কোনটা তড়িৎ ঋণাত্মক হবে, কোনটার আয়নন বিভব বেশি, এক্সাম্পল দিয়েছিলাম। তো তোমাদের পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা দেখেছি। তো এখানেও কিন্তু আমাদের এরকম দিতে পারে, এবিসি 3টে মৌল দিয়ে দিতে পারে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7। নেক্সট, খাদ্য লবণ ও ন্যাপথলিনের দুটি পার্থক্য।
খাদ্য লবণ হচ্ছে আয়নীয়, এটা সমযোজী। আর খাদ্য লবণ জলে দ্রাব্য, যেগুলো সহজ সেগুলোই বলে দিচ্ছি। আর ন্যাপথলিন হচ্ছে জলে অদ্রাব্য, অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এছাড়া তোমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলতে পারো। খাদ্য লবণের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়, ন্যাপথলিন সমযোজী হয়, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্নমানের হয়। এই ধরনের আমরা বলতে পারি। দুটোরই ভৌত অবস্থা কঠিন। আচ্ছা, নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাব। ঠিকভাবে করে নেবে এবং ভালোভাবে পড়বে প্রশ্নগুলো, যাতে তোমাদের বোর্ড এক্সামে কোনো অসুবিধা না হয়। তার জন্য আমি প্রশ্নগুলো একত্রিত করে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য। এইগুলো পড়বে, বইটা ভালো করে পড়বে, তাহলেই 90% মার্কস আসবে, কেউ ঠেকাতে পারবে না। যদি তোমরা যেভাবে বলছি সেভাবে তৈরি হতে পারো, তাহলে 90% নম্বর মিনিমাম পাওয়া যাবেই। প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে পড়বে ভালো করে, মন দিয়ে। কোশ্চেন নাম্বার 8, তড়িৎযোজী মানে আয়নীয় ও সমযোজী যৌগের তুলনা। আগের দিন বৈশিষ্ট্য বলে দিয়েছি, কার কি হয়, কার দ্রাব্যতা কেমন, পরিবহন ক্ষমতা কেমন, ভৌত অবস্থা কেমন, এগুলো বলে দিয়েছি, কোনটা কিসে দ্রবীভূত হবে। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন, সেগুলো দিয়ে তুলনা বা পার্থক্য। মিনিমাম 3টে পয়েন্ট রেডি করবে 2 নম্বরের জন্য। অষ্টক পূর্তি ও দ্বৈত পূর্তি বলতে কি বোঝো? অষ্টক পূর্তি মানে কি, নিকটতম নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে তাদের বাইরের কক্ষে হিলিয়াম ছাড়া বাকিদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। অষ্টক পূর্তি মানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন সম্পন্ন করার জন্য মৌলগুলো সমযোজী বা আয়নীয় বন্ধন গঠন করে। প্রধান উদ্দেশ্য হচ্ছে অষ্টক পূর্তি করা। আর হিলিয়ামের নিকট যারা আছে, হাইড্রোজেন, প্রধানত হাইড্রোজেন, লিথিয়াম, এদের ক্ষেত্রে দ্বৈত পূর্তি সূত্রটি কাজে লাগে। দ্বৈত পূর্তি মানে নিকটতম নিষ্ক্রিয় মৌল যাদের হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তাই এদের ক্ষেত্রে বাইরের কক্ষে বন্ধনটাকে সুস্থিত করার জন্য তারা বাইরের কক্ষে 2টো ইলেকট্রন করতে চায়। যেমন হাইড্রোজেন 1টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, বা 1টা ইলেকট্রন গ্রহণ করে 2টো করতে চায়, বা সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা ছেড়ে দিয়ে তারা কি করে, তারা একটা ইলেকট্রন জোড় গঠন করে, সেই জোড়টাকে সমভাবে ব্যবহার করে তারা সমযোজী বন্ধন গঠন করে, যার ফলে তাদের দ্বৈত পূর্তি সম্পন্ন হয়। আর আয়নীয় যৌগের ক্ষেত্রে তারা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন উৎপন্ন করে, দিয়ে কুলম্বীয় আকর্ষণ বলের সাহায্যে যুক্ত থাকে। তো এটা পড়বে। 10 নম্বর, অষ্টক প্রসারণ ও অষ্টক ঘাটতি। বলে দিয়েছি আয়নীয় যৌগটা যেটা লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম আর হাইড্রোজেন দুজনেরই অষ্টক পূর্তি হয় না। এই প্রশ্নটা বিগত বছর 2020-তে চলে এসেছে মাধ্যমিকে। তো এবছরের জন্য সমযোজীর ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রমটা ভালো করে লিখে রাখবো। অষ্টক পূর্তি এবং অষ্টক পূর্তি কোথায় খাটছে না, অষ্টক ঘাটতি কোথায় হচ্ছে এবং প্রসারণ কোথায় হচ্ছে, দুটো উদাহরণ যে দুটো বলে দিয়েছি সে দুটো খেয়াল রাখবে। অন্য কিছু বইতে থাকলে সেগুলোও মনে নেওয়ার চেষ্টা করবে। জলের অণু ধ্রুবীয় কেন? কনসেপচুয়াল প্রশ্ন, এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। জলকে আমরা বলি ধ্রুবীয় অণু বা ধ্রুবীয় দ্রাবক বা পোলার দ্রাবক। কি বিষয়? জলের অণুর যদি লুইস গঠন দেখি আমরা, জলের হচ্ছে H2O, তাহলে কেমন হয়? জলের অণুর গঠন, লুইস ডট গঠন হচ্ছে কৌণিক, এরকম কোণ করে। তো অক্সিজেন যেহেতু হাইড্রোজেনের তুলনায় কিছুটা বেশি তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই এর ক্ষেত্রে এর সাপেক্ষে তড়িৎ ধনাত্মক, তাই এর আধানকে ধরা হয় প্লাস ডেল্টা। এর আধানটাকে ধরা হয় পোলারিটিকে প্লাস ডেল্টা, এটাও প্লাস ডেল্টা।
তার এ যদি দুটো প্লাস আছে, টোটালটা 0 হতে গেলে টোটাল মোট চার্জ কত? 0, তাই এর হচ্ছে -2 ডেল্টা। ঠিক আছে, তো এর ফলে এখানে জলের অণুর গঠন কৌণিক হওয়ার জন্য জলের অণুতে OH বন্ধনে অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক ও H পরমাণু তড়িৎ ধনাত্মক আচরণ করে। যার ফলে জলের অণুতে দুটি দ্বিমেরু উৎপন্ন হয়। দ্বিমেরু মানে দেখো প্লাস মাইনাস, দ্বিমেরু মানে দুটো মেরু, একটা প্লাস মেরু একটা মাইনাস মেরু। এটা প্লাস মেরু একটা মাইনাস, প্লাস মেরু একটা মাইনাস। তাহলে একটা ডেল্টাকে যদি দুটোকে -2 মাইনাস ডেল্টা লিখি, তাহলে প্লাস মাইনাস মিলে একটা ডেল্টা, প্লাস মাইনাস মিলে আরেকটা ডেল্টা। তাহলে দুটো দ্বিমেরু, এদিকে একটা দ্বিমেরু প্লাস মাইনাস, এদিকে একটা দ্বিমেরু, তারা কোণ করে আছে, লব্ধিটা কোন দিকে হবে? এটা দিকে লব্ধি থাকবে। তড়িৎ দুটি দ্বিমেরু কোণ করে অবস্থান করায় একটি লব্ধি দ্বিমেরু ভ্রামক। এই কথাটা মনে রাখতে হবে, দ্বিমেরু ভ্রামক বর্তমান। যার ফলে মেরু মানে কি? মেরুবর্তী বা ধ্রুবীয় মানে মেরুবর্তী, মানে মেরু আছে, প্লাস মেরু মাইনাস মেরু আছে। যার ফলে এটি মেরুবর্তী বা পোলার বা ধ্রুবীয়, একই মানে সবগুলো। ঠিক আছে, তাহলে এই হলো উত্তর। অক্সিজেনের যদি আমরা একটু নিচে করে দিই ক্যামেরাটা উঠে গেছে, দেখতে অসুবিধা হতে পারে, দেখাই যাচ্ছে, কোনো সমস্যা নেই, তোমরা দেখে নিতে পারবে। তাহলে অক্সিজেন অণুর ক্ষেত্রে অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মক এবং হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক আচরণ করছে, তার ফলে এদের মধ্যে ডাইপোল তৈরি হচ্ছে বা দ্বিমেরু তৈরি হচ্ছে, যারা কোণ করে থাকছে, তার ফলে একটা লব্ধি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, লব্ধি দ্বিমেরু ভ্রামক বর্তমান, এর জন্য এরা হচ্ছে মেরুবর্তী এবং বা পোলার বা ধ্রুবীয় হয়ে থাকে। ঠিক আছে, এই কারণেই কিন্তু জলের মধ্যে চিনির মধ্যে জানো চিনি বা গ্লুকোজের ক্ষেত্রে প্রশ্নটা আমি দেবো, জলে কেন চিনি তো আমাদের 11। নেক্সট আমরা প্রশ্ন দেখি কি আছে আমার কালেকশনে, তো সেই প্রশ্নটা আসবে যখন আমি বলে দেবো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নগুলো লিখে নিই, তাহলে আমি আসলে তো অবশ্যই বলে দেবো। নেক্সট আমাদের 12 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না। এটা তোমরা সবাই জানো, বিশুদ্ধ জল সমযোজী, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহনে অক্ষম কেন? আমি বলে দিচ্ছি, এটা সমযোজীর ক্ষেত্রে আয়নে বিশ্লিষ্ট হয়ে থাকে না, আয়ন বিশ্লিষ্ট হতে পারে না, ফলে তড়িৎ পরিবহনে অক্ষম কেন? সক্ষম নয় বা পরিবাহিতা নেই, কুপরিবাহিত। আচ্ছা, 13 NaCl এর কেলাস গঠন হয় কেন? আগের দিনই বলে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। NaCl এর ছবিটা আগে দেখতে হয়, কেলাস গঠন হয় কেন?
কেন হয়? NaCl এর ক্ষেত্রে প্রত্যেকটা Na+ কে ঘিরে 6টি করে Cl- এবং প্রত্যেকটি Cl- কে ঘিরে 6টি করে Na+ থাকে। তার ফলে আয়নগুলি সুসংবদ্ধভাবে জ্যামিতিক আকার গঠন করে, নিয়ত আকার বা কেলাস আকার গঠন করে এবং কঠিন হয়ে থাকে এই কারণে। ঠিক আছে, এই জন্য এর ক্ষেত্রে সংকেত ওজন বা সংকেত ভর আমরা বলে থাকি আণবিক ভরের পরিবর্তে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বছরের জন্য, তোমরা কিন্তু ভালো করে এটা পড়বে। NaCl কেন গঠন, আমি যেগুলো স্টার দিচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট 14, সবই গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের ভালো করে দেখতে হবে। হ্যাঁ, চিনি সমযোজী হলেও জলে দ্রবীভূত হয় না। এখন কিন্তু প্রশ্নের গভীরতা অনেক বদলে গেছে, অনেক চিন্তা ভাবনার প্রশ্ন দেয়, স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন দেয় না, বুদ্ধি দিয়ে আমাদের বোধমূলক প্রশ্ন দেয়। তো সেই জন্য ভালো করে প্রশ্নগুলো রেডি করতে হবে। চিনি সমযোজী হলেও জলে দ্রবীভূত হয় কেন? তাহলে কথাটা কি লিখতে হবে বুঝিয়ে দিচ্ছি। চিনির মধ্যে OH বন্ধনী থাকে, ওটা হচ্ছে মাইনাস, এইচটা প্লাস, ঠিক জলের মতো। এবার জলে যখন দেবো, জলের মধ্যেও প্লাস মাইনাস আছে, তাহলে জলের যেটা প্লাস সেটা চিনির মাইনাস মানে অক্সিজেনকে আকর্ষণ করবে, আর জলের যেটা মাইনাস সেটা চিনির প্লাসকে আকর্ষণ করবে। তাহলে জলের মধ্যে যে বিপরীত ধর্মী আধান দ্বারা আকৃষ্ট হওয়ার ফলে চিনি জলে দ্রবীভূত হয়ে যায়, কারণ চিনির মধ্যে OH বন্ডিং থাকে। OH বন্ডিংটা হচ্ছে অক্সিজেনের পোলারিটি নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন, মাচ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভ উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। হাইড্রোজেনের তুলনায় এর তড়িৎ ঋণাত্মকতা বহুগুণ বেশি হওয়ায় তাহলে অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মক হিসেবে কাজ করছে, হাইড্রোজেন কাজ করছে তড়িৎ ধনাত্মক। তার ফলে জলে যখন দেবো, জলে বিপরীত ধর্মী আয়ন দ্বারা তারা আকৃষ্ট হচ্ছে এবং দ্রবীভূত হচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, এটা খুব ভালো করে তোমরা পড়বে। এটা প্রশ্নটা না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি আবার বলে দেবো, কমেন্টে লিখে দেবো, অসুবিধা নেই, কিন্তু তোমাদের পড়তে হবে ভালো করে। তো প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এক জায়গায় আসছে। কিছু প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের শুনে লিখে নিতে হবে কথাগুলো। নেক্সট, NH4Cl, CaC2 এগুলো সব দেখিয়ে দিয়েছি। KCl অণুর গঠনের বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? সমযোজী, সমযোজী আর তড়িৎযোজী, এই দুটোটাই আছে। প্রথমটায় সমযোজী, তড়িৎযোজী এবং অসমযোজী, তিনটেই বর্তমান, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 1 নম্বরে আসতে পারে এমন একটি উদাহরণ দাও যেখানে আয়নীয় এবং সমযোজী বন্ধন উভয় বর্তমান। ঠিক আছে, ভালো করে পড়বে। আচ্ছা, 16, NaCl ও C4H10 মানে বিউটেন, এদের আণবিক, খুব ইম্পর্টেন্ট বুদ্ধির প্রশ্ন, আণবিক ওজন প্রায় সমান। হিসাব করে দেখো, NaCl এর 58.5 আর 4 × 48.58, তাহলে এর হচ্ছে কত? 58.5 সংকেত ভর, আর এর আণবিক ভর হচ্ছে 58। তাহলে দুটো কিন্তু প্রায় সমান। তা সত্ত্বেও NaCl এর স্ফুটনাঙ্ক বেশি কেন? বেশ কনসেপচুয়াল প্রশ্ন, বুদ্ধি দিয়ে লিখতে হবে, ভালো করে পড়তে হবে। দেখো, NaClটা কি যৌগ? আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আমরা জানি কেন বেশি হয়, কারণ অণুগুলোর মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। অণুগুলোর মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে আয়নীয় যৌগের ক্ষেত্রে। তাহলে এটা হলো আয়নীয়, এটা সমযোজী। সমযোজীর ক্ষেত্রে বন্ধনগুলো দুর্বল প্রকৃতির হয়, ওই কার সাপেক্ষে? আয়নীয় বন্ধনের সাপেক্ষে। যদিও আয়নীয় বন্ধনটা প্রকৃত বন্ধন নয়, এখানে আকর্ষণ বল হিসেবে কাজ করছে।
এখানে কিন্তু যে বন্ধনটা সেটা কিন্তু দুর্বল, অনেকটা কম শক্তিশালী, সেই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। সেই কারণে এদের আণবিক ওজন প্রায় সমান, তা সত্ত্বেও NaCl এর স্ফুটনাঙ্ক তাহলে বেশি কেন? এটা আয়নীয় যৌগ, আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা অনেক শক্তিশালী, যেটা আমার বিউটানের ক্ষেত্রে C4H10 এর ক্ষেত্রে যে বন্ধন শক্তির তুলনায়, মানে তাদের মধ্যে যে সমযোজী বন্ধনের যে আমার পরমাণুগুলোর মধ্যে যে বন্ধনের প্রকৃতি সেটা অনেকটা দুর্বল, সেই কারণে এদের ভাঙতে কম পরিমাণ শক্তি লাগছে, বা আর NaCl এর ক্ষেত্রে বেশি শক্তি লাগছে, ওটা যেহেতু সমযোজী যৌগ নয়, আয়নীয় যৌগ। NaCl হলো আয়নীয় বা তড়িৎযোজী, আর C4H10 হচ্ছে সমযোজী যৌগ। এই কারণে স্ফুটনাঙ্ক বেশি NaCl এর, আর C4H10 এর কম। খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এই টাইপের কনসেপ্টের প্রশ্ন জোর দেবে, চেষ্টা করবে তোমাদের যে রেফারেন্স বই আছে বা টেক্সট বই আছে সেখান থেকে কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করতে, কারণ কনসেপ্টটা খুব জরুরি এখনকার দিনে কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট আবার একটা ইম্পর্টেন্ট, একটু আগে বললাম NaCl এর আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর, এই প্রশ্নটা বছর আসতে পারে, বেশি বা সংকেত ভর। আমাদের প্রশ্নটা কি? কথাটি ব্যবহার করা হয়। কথাটি এটা তোমাদের বুঝিয়ে দিয়েছে আগের দিন। কথাটি ব্যবহার কেন করা হবে? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা পড়বে। আর নেক্সট কোশ্চেনে চলে যাব, তোমরা ঠিক করে লিখবে এবং ভালো করে পড়তে হবে। তার জন্যই তোমাদের প্রশ্নগুলো একত্রিত করে দিচ্ছি এবং প্রশ্নগুলো সাথে সাথে সলভও করিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভালো করে রেডি হতে পারো তোমাদের বোর্ড এক্সামের জন্য। টেস্ট এক্সাম এখন কি হবে বলা যায় না, তো যাই হোক আমাদের প্রিপারেশন চালু রাখতে হবে, প্রস্তুতি চরম সীমায় পৌঁছতে হবে ভালো রেজাল্ট করতে গেলে। 18 MgCl2 আর CCl4 অমিল, বা আরো সহজ করে দিই, এদের মধ্যে গলনাঙ্ক কার বেশি? উত্তর বললাম না কোনটার বেশি, তোমরা জানো, যুক্তি দেবে, প্রত্যেকটা যুক্তি দরকার, শুধু কিন্তু শর্ট নয়, 2 নম্বরের প্রশ্ন, যুক্তি দিয়ে লিখতে হবে, ভালো করে গুছিয়ে লিখতে হবে। NaCl আর মিথেন ভৌত ধর্মের পার্থক্য, এই টাইপের প্রশ্নগুলো খুব গুরুত্ব, মানে দুটোর মধ্যে তুলনা করা। গত বছর এসছে এরকম টাইপের প্রশ্ন, এবছর আসতে পারে। 20 নেক্সট একটা লজিক্যাল প্রশ্ন আসছে, এবার তাহলে একটু মুছে দিই। আয়নীয় যৌগগুলির বিক্রিয়ার হার বেশি হয় কেন? খুব ইম্পর্টেন্ট। আয়নীয় যৌগগুলির বিক্রিয়ার হার বেশি হয় কেন? লেখাটা অস্পষ্ট হয়ে গেল, মুখেও বলে দিচ্ছি, শুনেও লিখবে। আয়নীয় যৌগগুলির বিক্রিয়ার হার বেশি হয় কেন? কারণ আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে আমার আয়নের অস্তিত্ব আছে। আয়নগুলি বিপরীতধর্মী আয়ন, তারা পরস্পর খুব দ্রুত হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার ফলে এরা দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করার ফলে এদের ক্ষেত্রে বিক্রিয়ার হারটা অনেক বেশি হয়, কারণ এখানে আয়নগুলি বিপরীতধর্মী, একটা প্লাস একটা মাইনাস, তারা পরস্পর যখন আয়নে তার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদের বিক্রিয়ার হারটা বেশি, কারণ তারা পরস্পর বিপরীতধর্মী, তার ফলে তারা দ্রুত পরস্পর যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় বা দ্রুত পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করতে চায়। এই কারণে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে বিক্রিয়ার হার অনেক বেশি হয়।
Question number 21. ন্যাপথলিন জলে অদ্রাব্য হলেও ইথানলে দ্রাব্য কেন? চিন্তা করে লিখবে, বললাম না। দ্রাব্যতার জায়গাটা ক্লিয়ার করে রাখবে। আয়নীয় যৌগ কিসে দ্রাব্য, সমযোজী যৌগ কিসে দ্রাব্য সেটা বুঝে নিয়ে কোনটা ধ্রুবীয় কোনটা অধ্রুবীয় সেই দিয়ে লিখতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সমযোজী যৌগ গ্লুকোজ কঠিন হলেও ইথেন গ্যাসীয় কেন? আচ্ছা, আমরা কি জানি সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে পরমাণুর মধ্যে যে সমযোজী বন্ধন সেটা খুব দুর্বল প্রকৃতির হয়। এবার যত অণুর মধ্যে পরমাণুর সংখ্যা বৃদ্ধি পায় এই আকর্ষণ বলটা অণুগুলোর মধ্যে পরমাণুগুলোর মধ্যে যে বন্ধনের দুর্বলতা সেটা হ্রাস পেতে থাকে, ঠিক আছে, কমতে থাকে। তো অণুর সংখ্যা যত অণুর মধ্যে পরমাণুর সংখ্যা যত বৃদ্ধি পায় তার সাথে তাদের আকর্ষণ বলটা বৃদ্ধি পেতে থাকে। এবার আমরা কি জানি গ্লুকোজের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা অনেক ইথেনের তুলনায়। গ্লুকোজের আমরা জানি C6H12O6 আর এটা হচ্ছে C2H6। তার মানে এখানে দেখো যতগুলো পরমাণুর সংখ্যা আছে এখানে কিন্তু পরমাণুর সংখ্যাটা অনেক কম। এই কারণে গ্লুকোজের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের মধ্যে যে পারমাণবিক আকর্ষণ বল বা পরমাণুগুলোর মধ্যে যে জুড়ে থাকার প্রবণতা সেটা বেড়ে যায় এবং তারা পরস্পর যুক্ত হয়ে সমযোজী বন্ধনগুলো দুর্বল প্রকৃতির হলেও আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে এই দুর্বলতা হ্রাস পেতে থাকে এবং বন্ধন শক্তি বাড়তে থাকে। এই কথাটা লিখবে, দুর্বলতা কমতে থাকে, দুর্বল প্রকৃতিটা কমে যায় এবং কিভাবে আণবিক গুরুত্ব যত বাড়বে তত বন্ধনগুলির দুর্বলতা হ্রাস পেয়ে বন্ধন শক্তিটা বেড়ে যায় এবং যার ফলে অণুগুলি গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। এই কারণে সাধারণ উষ্ণতায় গ্লুকোজ হলো কঠিন এবং ইথেনের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কম, এই কারণে এটি গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা দেখব। এছাড়া কিছু সিম্পল প্রশ্ন, সমযোজী ও আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, দুটো আলাদা করে দেবে, একসাথে দেবে না, বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে। এই থাকলো প্রশ্ন, আমি আর দিলাম না। এই যে 23টা প্রশ্ন দিলাম তোমরা ভালো করে পড়ে নেবে এবং প্রশ্নগুলো তৈরি করে নেবে আর বইটা ভালো করে পড়বে। আমি বারবার একটা কথা বলি, বইটা খুব ভালো করে পড়া দরকার। আর আমি যেগুলো তোমাদের ভিডিও ক্লাসে নোটসগুলো দিচ্ছি, মানে লিখিয়ে দিচ্ছি যেগুলো নোটস বা প্র্যাকটিস করাচ্ছি যেগুলো, প্র্যাকটিসগুলো ভালো করে করো আর প্রশ্নগুলো রেডি করো, তাহলেই এখান থেকে আমাদের কোনো নাম্বার বাদ যাবে না বোর্ড এক্সামে। তো ভালো করে প্রিপারেশন নাও। আর নেক্সট এরপর আমরা শুরু করব আমাদের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, মানে যেটা তড়িৎ বিশ্লেষণ, সেই সংক্রান্ত বিষয়টা আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে এই বলে আজকে শেষ করছি। তোমরা ভালো করে তৈরি থাকো এবং তৈরি হও, মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থেকো এবং বিষয়গুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো এবং ভালো করে আয়ত্ত করে চেষ্টা করো একটা আলাদা খাতা করে নেওয়া। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোকে একটা আলাদা খাতায় রেডি করবে, যাতে করে তোমাদের বোর্ড এক্সামের আগে ওগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো, দেখে নিতে পারো, তৈরি হয়ে নিতে পারো, একবার রিপিট করে নিয়ে। ঠিক আছে, কথাগুলো শুনবে, যে কথাগুলো বলছি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর যারা প্রথম ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্রথম ভিডিওর, মানে আমাদের রাসায়নিক বন্ধনের, সেটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে, কিংবা তোমার প্লে লিস্টেও পেয়ে যেতে পারো, ভিডিওতেও পেয়ে যেতে পারো, সেটা পেয়ে দেখে নেবে অবশ্যই। দুটোর মধ্যে ইন্টারলিঙ্ক আছে, সেই জন্যই বলছি দুটো দেখবে। আর মাধ্যমিকের টেস্ট পেপারে অন্যান্য প্রবাহ তড়িৎ হোক, যে যে বিষয়গুলো করিয়েছি, প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা করবে। এর আগে আলো থেকেও অনেক প্রশ্ন করিয়েছি, মানে 30-35টা প্রশ্নগুলো অবশ্যই প্রত্যেকে ভালো করে প্রস্তুত করবে, যেটা মাধ্যমিকের জন্য দরকার। যদি ভালো করতে চাও তাহলে দেখতে হবে, দেখলেই তোমরা
আস্তে আস্তে প্র্যাকটিস করবে, লেখা প্র্যাকটিস করো বাড়িতে, যত লিখবে। এখন ছুটিই চলছে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। মাধ্যমিকে কিন্তু ভালো করতে হবে সবাইকে, এটা টার্গেট নিয়ে এবং মনে ইচ্ছে নিয়ে তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এই বলেই আজকে শেষ করছি।